বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য, ঢাকা জেলা কমিটির সাবেক সভাপতি, অগ্নিযুগের বিপ্লবী শ্রমিক নেতা কমরেড সুনীল রায় 1921 সালের 13ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যাম গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা বেদান্দ্রচন্দ্র রায় এবং মা সচিবালা রায়। 8 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। তখন ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য এ উপমহাদেশের মানুষ ছিল সোচ্চার। সশস্ত্র বিপ্লববাদীরা প্রতিরোধ গড়ে তুলেছিল সারা ভারতব্যাপী। চলছিল দেশকে স্বাধীন করার সব রকম প্রস্তুতি। শিশু বয়সেই তার নিজ গ্রামের আশেপাশের 4-5টা গ্রামে ছিল ব্রিটিশ বিরোধী স্বদেশীরা, ছিল অগ্নিযুগের বিপ্লবীরা। সুভাষ বসুর অনুসারী অনুশীলন গ্রুপের বিপ্লবীরাও সেখানে ছিল। 9 বছরের শিশু সুনীল রায় যোগ দেন লবণ সত্যাগ্রহ আন্দোলনে। 1934-35 সালের দিকে নবীনগরের MK মাধ্যমিক স্কুলে পড়া অবস্থায় বাড়ি থেকে পালিয়ে নারায়ণগঞ্জের গোদনাইলে আসেন তিনি। সুনীল রায়ের বয়স তখন 13 বা 14 বছর। ওই সময়ে এই অঞ্চলে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিক আন্দোলন চলছিল। কারখানার শ্রমিকের অভাবের অনটনের কথা শুনে, তাদের হাজারো সমস্যার কথা জেনে, মিল মালিকের অত্যাচার নির্যাতনের কথা শুনে তিনি জড়িয়ে পড়লেন শ্রমিকদের জীবনের পথে। ইতোমধ্যে পরিবারের অভাব অনটন আরও শোচনীয় রূপ ধারণ করল। বাধ্য হয়েই মাত্র 10 টাকা বেতনে তাকে চাকরি নিতে হয় নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলে। শ্রমিকের চাকরি। শুরু হলো নতুন জীবন। এই কিশোর বয়সে নিজের জীবনের সাথেই মিলে গেল শ্রমজীবী মানুষের জীবন। তার চারপাশে তখন 4-5টা সুতাকল ও অন্যান্য কারখানার হাজার হাজার শ্রমিক, যাদের জীবনের সঙ্গে নিজের জীবনের এমন গভীর মিল, আর তার থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি সেই আন্দোলনে যোগ দেন। লড়াই সংগ্রামের অভিজ্ঞতায় বুঝতে চেষ্টা করেন রাজনৈতিক অর্থনৈতিক দর্শনকে। 1936 থেকে 1939 সাল তার জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে তিনি স্বদেশী আন্দোলন থেকে কমিউনিস্ট আন্দোলনের প্রতি ঝুঁকে পড়েন। কিশোর অবস্থায় শ্রমিক হিসেবে কমিউনিস্টদের তথা সমাজতন্ত্রের প্রতি তিনি বিশ্বাস স্থাপন করেন। 1938 সালে তিনি কমরেড নলিনী ভট্টাচার্যের মাধ্যমে কমিউনিস্ট পার্টির কাজের সাথে যুক্ত হন। 1942 সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ক্রমে হয়ে উঠলেন শ্রমিকদের প্রিয় নেতা। এভাবেই চিত্তরঞ্জন কটন মিলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুনীল রায়। আপদে বিপদে শুধু কারখানার মধ্যে বা শ্রমিক কলোনিতেই সীমাবদ্ধ নয়, এলাকার সাধারণ মানুষদের বাড়ি ঘর তার পরিবার হয়ে উঠল এবং সেই পরিবারের একজন হয়ে উঠলেন সুনীল রায়। 1942 সালে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়। কমরেড সুনীল রায় শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি, লাইব্রেরি, শৌচালয়, অন্যান্য দাবি দেওয়ার আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনের একজন সামনের সারির নেতা হয়ে ওঠেন, যার জন্য 1942 সালে তাকে জেলে যেতে হয়। 4 বছর পর 1946 সালে মুক্তি পান তিনি। 1947 সালেই মিল কর্তৃপক্ষ আফসার উদ্দিন নামে আরেক শ্রমিক নেতাসহ তাকে চাকরিচ্যুত করেন। শুরু হলো চাকরির দাবিতে লাগাতার আন্দোলন, ধর্মঘট। শুধু এই মিলে সীমাবদ্ধ থাকলো না, আশেপাশের কারখানাগুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়ল। পুলিশের গুন্ডা বাহিনী, এমনকি সেনাবাহিনীকেও ডাকা হলো আন্দোলন থামানোর জন্য। 8 জন শ্রমিক নিহত ও শতাধিক আহত হন। নির্যাতন, গ্রেপ্তার চলতে থাকে। 1949 সালে নানা পরিস্থিতির কারণে কমিউনিস্টরা আত্মগোপনে যেতে বাধ্য হয়। কমরেড সুনীল রায় শ্রমিক নেতা গোলজারকে নিয়ে আত্মগোপনে যান। গোলজারকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি গ্রেপ্তার হন। মুক্তি পেলেন 1950 সালে। কমিউনিস্ট পার্টি ও শ্রমিক আন্দোলন সংগঠিত করার অভিযোগে ওই বছর মার্চে আবারও তিনি গ্রেপ্তার হন। ছাড়া পেলেন 1953 সালে। এরপর তিনি ঢাকায় চলে আসেন, কিন্তু পার্টির নির্দেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলা ও সংগঠিত করার জন্য তাকে চলে যেতে হয় আদমজি জুট মিলে। এ সময় তিনি আদমজিতে দুর্বার শ্রমিক আন্দোলন গড়ে তোলেন। একই সময়ে তিনি ঢাকার বিভিন্ন মিলে শ্রমিক আন্দোলন গড়ে তোলেন। পোস্তগোলা 1 নম্বর ঢাকেশ্বরী কটন মিল প্রাঙ্গণে সুনীল রায়ের নেতৃত্বে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। 1954 সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট প্রার্থীর পক্ষে কাজ করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করার পর পশ্চিমাদের ষড়যন্ত্রে সবখানে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ সময় তিনি দাঙ্গা নিরসনে সর্বাত্মক চেষ্টা করেন। এই সময়ে পাকিস্তান পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। সুনীল রায় বাধ্য হয়ে আত্মগোপনে যান।
1960 সালে আবার গ্রেপ্তার হন তিনি। এবার মুক্তি পেলেন 1964 সালে। জেল থেকে মুক্তি পাওয়ার পর সূত্রাপুরের রেবতী মোহন দাস রোডে ন্যাপ নেতা মনিন্দ্র গোস্বামীর বাড়িতে তিনি থাকতেন। এখানে কমরেড জ্ঞান চক্রবর্তী, জিতেন ঘোষ, হাতেম আলী খান সহ অনেক পোড় খাওয়া কমিউনিস্টরা বসবাস করতেন। ঢাকা শহরে পার্টির যতগুলো গোপন আস্তানা ছিল, এটি তার মধ্যে অন্যতম। সরকারি নজরদারি এড়িয়ে সকল কমিউনিস্টকে খুব সাবধানে চলতে হতো। 1969 সালের গণ অভ্যুত্থানের আগে আবার সবার মতো তাকে আত্মগোপনে চলে যেতে হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সংগঠকের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর নারায়ণগঞ্জের পার্টির দায়িত্ব ছিল কমরেড সুনীল রায়ের উপর। পরবর্তীতে বৃহত্তর ঢাকা জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। 80-র দশকে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুনীল রায় নিজের জীবন থেকে সাম্যবাদের দীক্ষা নিয়েছিলেন। পড়ালেখা না করতে পেরে অল্প বয়সে শ্রমিকের কাজ করতে যেয়ে তিনি শ্রমিক শোষণ হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। আর ওই সময়েই কমিউনিস্টদের আন্দোলন সংগ্রামে যুক্ত থেকে তিনি মুক্তির পথ খুঁজে পেয়েছিলেন। তাই তো আমৃত্যু কমিউনিস্ট জীবনযাপন করেছেন তিনি। কমরেড সুনীল রায় শুধু স্বল্পভাষী ছিলেন না, ছিলেন মিতব্যয়ী, সাদাসিধে জীবনে অভ্যস্ত। সততা, আদর্শ ও ত্যাগের এক মূর্তমান প্রতীক। শান্ত স্বভাবের হলেও তিনি আদর্শের প্রশ্নে ছিলেন আপোষহীন। সোভিয়েত বিপর্যয়ের পর 1953 সালে বিলোপবাদী সংস্কারবাদীরা পার্টিকে চরম সংকটে ফেলে দেয়। ডাকসাইতে নেতারা তখন বিভ্রান্ত। তখন সুনীল দ্বারা ইস্পাত দৃঢ়তায় লাল পতাকা উড্ডীন রেখে কমিউনিস্ট পার্টিকে আবার সংগঠিত করেছেন। তিনি পার্টির কাজ করতে যেয়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, আত্মগোপনে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু পার্টির কাজ, শ্রমিক মেহনতি মানুষের সংগ্রাম থামিয়ে দেননি। 1998 সালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। 2001 সালের 10 সেপ্টেম্বর 80 বছর বয়সে কমরেড সুনীল রায়ের জীবনাবসান ঘটে। কমরেড সুনীল রায়ের মৃত্যুবার্ষিকীতে তারুণ্যের শ্রদ্ধাঞ্জলি। কমরেড সুনীল রায়, লাল সালাম।